পরিসংখ্যান 17 অধ্যায়ের একদম প্রথম থেকে যদি শুরু করি, আমাদের অনুশীলনীতে একদম প্রথমেই 1 থেকে 9 পর্যন্ত এমসিকিউ দেওয়া। আজকের এই ক্লাসে 9টা এমসিকিউ আমরা কমপ্লিট করব। এইখানে মূলত আমি চেষ্টা করব এই ইজি 9টা এমসিকিউর মাধ্যমে এইখানে যে নিয়মগুলি উল্লেখ আছে এই বিষয়টা তোমাদের ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার, যাতে করে এই রিলেটেড অন্যান্যগুলো তুমি অ্যান্সার করতে পারো। যদি আমি 1 নাম্বারটার দিকে তাকাই, কি বলা আছে? উপাত্তসমূহ সারণীভুক্ত করা হলে অনেকগুলি মান টান দেওয়া আছে, এগুলো যদি আমি সারণীভুক্ত করি মানে বক্স বক্স আকারে যদি সাজাই, প্রতি শ্রেণীতে যতগুলি উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? এই যে এরকম যদি আমরা বক্স রেডি করি, এই যে এরকম বক্সে রেডি করি, এখানে আমরা শ্রেণীব্যক্তি লিখি। যেমন ধরো 10 থেকে 19 এই নাম্বার পর্যন্ত কয়জন আছে বা কয়টা সংখ্যা আছে ওগুলো আমরা এখানে লিখি না, যেমন 7, 6 এভাবে লিখি। জানতে চাওয়া হয়েছে আমরা উপাত্তসমূহের বিন্যস্ত করলাম, সারণীভুক্ত করলাম, এইখানে যে পরিমাপটা সেটার আমরা কি বলি? মূলত এই ঘরটার আমরা কি বলি? গণসংখ্যা না? তো মূলত এই জিনিসটাই জানতে চাওয়া হয়েছে। তো এটার অ্যান্সার কি হইব? এটার অ্যান্সার হইব শ্রেণীর গণসংখ্যা। তারপরে পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহের মানের ক্রম অনুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে কি বলা হয়? যখনই তুমি অবিন্যস্ত মানে অনেকগুলি মান দেওয়া আছে র্যান্ডম আকারে, 53, 54, 34, 40 অনেকগুলো এরকম মান দেওয়া থাকে, দেখছোই তো, ওগুলো হইতেছে আমাদের অবিন্যস্ত মান। ওগুলোর যদি আমরা বিন্যস্ত কইরা এই বক্স আকারে সাজাতে চাই, তুমি খেয়াল করবা সব সময় এই মাঝের যে বক্সগুলি, ধরো এখানে অনেকটা বক্স হয়েছে, অনেকগুলি বক্স হয়েছে, দেখা যাবে কি মাঝে তোমার মানগুলি একটু বড় হয়ে আসতেছে, মানে পরিমাণ একটু বেশি বেশি পাওয়া যেতেছে। এই বৈশিষ্ট্যটা এটার আমরা কি বলি? কেন্দ্রীয় প্রবণতা বলি। কি বলি? কেন্দ্রীয় প্রবণতা। এবার তুমি এটা মধ্যক করো, গণনির্ণয়ের ক্ষেত্রে করো বা প্রচুরকের ক্ষেত্রে করো, সবসময় দেখবা মাঝের দিকে মানগুলি একটু বড় হইতেছে, মানে গণসংখ্যার মানগুলি একটু বড় হইতেছে। এই বিষয়টাকে আমরা কি বলি? কেন্দ্রীয় প্রবণতা। আর কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করি আমরা 3টা জিনিস, যারা গড়, মধ্যক, প্রচুরক। ঠিক আছে, এবার এটার দিকে তাকাই, একটা বক্স দিয়ে দিছে, আমাদের কাছে এই অ্যান্সারগুলি জানতে চাওয়া হয়েছে। শ্রেণীব্যক্তি 3, শ্রেণীব্যক্তি কীভাবে বের করবা? শ্রেণীব্যক্তি বের করার একটাই নিয়ম, ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমারে বিয়োগ করো। ঊর্ধ্বসীমা হইতেছে এই যে তোমার একটা ব্যক্তি যে দিয়ে দিচ্ছে, এখানে বড় মান কি? এটা না, এটা আমাদের ঊর্ধ্বসীমা, এটা আমাদের নিম্নসীমা। ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমার তুমি বিয়োগ করবা। তো 8 থেকে যদি তুমি 6 বিয়োগ করো কত পাওয়া যাবে? 2 না? কিন্তু এখানে আমাদের শ্রেণীব্যক্তি 3 লেখা রাখছে, তাহলে 1 নাম্বার আমাদের ভুল। আমাদের 1 নাম্বারটা কি? ভুল। পরেরটা মধ্যক শ্রেণী 8 থেকে 10। মধ্যক শ্রেণী বের করার জন্য একটু কাজ করতে হবে অতিরিক্ত। যেমন এইখানে যেটা দেওয়া আছে যদি আমরা একটু তুলি, প্রথমটা 3টা করে দেওয়া আছে, 1, 2, 3। প্রথমটাতে দেওয়া আছে 6 থেকে 8, এখানে দেওয়া আছে 8 থেকে 10, এখানে দেওয়া আছে 10 থেকে 12। এই মানটা 5, এটা 9, এটা 14, সরি 4। এখন যদি এদের আমি ক্রমযুক্ত গণসংখ্যা বের করি, এটার মান 5 বের হইব, এখানটাতে বের হইব 14, আর এখানটাতে বের হইব 18। এই 18 তুমি যদি 2 দ্বারা ভাগ করো, 9 পাওয়া গেছে। কত পাওয়া গেছে? 9। 9 কোন ঘর অবস্থিত? এই ঘরটাতে না? মূলত আমরা বড় অঙ্ক বলতে মধ্যক যেভাবে করি, মধ্যক শ্রেণীটা যেভাবে নির্ণয় করি, এইখানে ওই জিনিসটা অ্যাপ্লাই করতে হইব। তাহলে মধ্যক শ্রেণী কই আছে এটাতে? তাহলে অবশ্যই হইব 8 থেকে 10। কি বলছে আমাদের এখানে বলছে মধ্যক শ্রেণী 8 থেকে 10, তাহলে এটা ঠিক আছে। 3 নম্বরে তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক। এই অবিচ্ছিন্ন চলক এই ব্যাপারটা আসলে কি, এটা একটু জানার দরকার আছে নাকি? বিচ্ছিন্ন চলক কারে বলে, অবিচ্ছিন্ন চলক কারে বলে? আমরা বাস্তব সংখ্যার নাম তো অবশ্যই শুনছি নাকি? বাস্তব সংখ্যা কোনগুলি? যেগুলো আমরা প্রকাশ করতে পারি, বলি, এগুলো সব হইতেছে আমাদের বাস্তব সংখ্যা। আচ্ছা, তাপমাত্রা তো আমরা প্রকাশ করতে পারি নাকি? তাপমাত্রা অবশ্যই আমরা কি করতে পারি? প্রকাশ করতে পারি। এবং তাপমাত্রার মান অবশ্যই কিন্তু আমাদের প্লাসেরও হয়, মাইনাসেরও হয়। গরমের দিন বা একটা আমরা যদি গ্রীষ্ম প্রধান, গরম প্রধান দেশের কথা যদি হিসাব করি, এটা তাপমাত্রা উপরেই থাকে। কিন্তু এমন অনেক দেশগুলি আছে যেগুলোতে বরফ পড়ে, এইরকমগুলোর তাপমাত্রা কিন্তু মাইনাসেও যায়। তো এরকমভাবে তুমি হিসাব করতে পারো, তোমার রেফ্রিজারেটর হিসাব করো না, এর থেকে আমাদের মাইনাসের তাপমাত্রা আসে তো নাকি? তো বোঝা গেল এটাতে আমাদের প্লাসের মানও আসে, মাইনাসের মানও আসে। এগুলোর আমি কী বলি? অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক মূলত হইতেছে বাস্তব সংখ্যা। তো আরেকটা বিষয় জানাই রাখি, এখানে অবিচ্ছিন্ন আছে, বিচ্ছিন্ন চলকও কিন্তু আছে। বিচ্ছিন্ন চলক হইব শুধুমাত্র ধনাত্মক মানগুলি, যেগুলো চাইলেও তুমি ঋণাত্মক নিতে পারবে না। তো একটা ড্যামো যদি বলি, ধরো আমি জানতে চাইলাম আমাদের বাংলাদেশের মানুষের সংখ্যা কত, তারপর ধরো একটা গ্রামের মানুষের সংখ্যা কত, মানে মানুষের সংখ্যা, এটা কি কখনো তুমি ভগ্নাংশে বলবা বা মাইনাসের সংখ্যা কি বলবা? অবশ্যই কিন্তু বলবা না, এটা পূর্ণ সংখ্যায় বলবা না, আর অবশ্যই ধনাত্মকে বলবা। ওইটার আমরা কি বলি? বিচ্ছিন্ন চলক। আর এইরকম র্যান্ডম যত কিছু আছে আমরা প্লাসে প্রকাশ করতে পারি, মাইনাসে প্রকাশ করতে পারি, ওগুলো আমরা কি বলি? অবিচ্ছিন্ন চলক বলি। তাহলে আমাদের তাপমাত্রা এখানে একটা অবিচ্ছিন্ন চলক, তথ্যটা কি ঠিক আছে? অ্যান্সার তাহলে 2 আর 3। 2 আর 3 কই আছে? আমাদের 2 আর 3 আছে গ নম্বরে। 4 নম্বর,
আয়তলেখ অঙ্কন করতে দরকার, তুমি আয়তলেখ আঁকতাছো। আয়তলেখ কোনটা? এই ধরো এটা একটা গ্রাফ পেপার, এই যে আমরা এরকম আঁকি না, এই যে বক্স, তারপরে এই যে এরকম বক্স, এরকম বক্স, এটা আমরা কি বলি? এটা আমরা বলি আয়তলেখ। এই আয়তলেখ লিখতে গেলে এটা আমরা এক্স অক্ষ বলি। এদিকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ব্যবহার করি। কি ব্যবহার করি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর এই অংশটাতে বরাবর আমরা ইউজ করি গণসংখ্যা। এখানে আমাদের তথ্য কী কী দিছে? এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, তথ্য ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, তথ্য ঠিক আছে। শ্রেণী মধ্যমান না, এখানে কোনো মধ্যমানের প্রয়োজন পড়ে না। আমরা যদি বহুভুজ আঁকতে যাই ওই ক্ষেত্রে আমাদের মধ্যমান প্রয়োজন পড়ে। আয়তলেখ আঁকতে গেলে আমাদের মধ্যমান প্রয়োজন পড়ে না, তাহলে এটা আমাদের দরকার নেই। অ্যান্সার তাহলে 1 আর 2, কই আছে 1 আর 2? ক নম্বরে। এবার আমরা এই দিকটাতে তাকাই। উপাত্তের ক্ষেত্রে প্রচুরক, উপাত্তের ক্ষেত্রে প্রচুরকের কথা বলছে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ, হ্যাঁ আমরা প্রচুরক আমাদের কেন্দ্রীয় প্রবণতার একটা মান, এটা ধরো আমরা কেন্দ্রীয় প্রবণতা হিসাব করি, বা আমরা যদি প্রচুরক সাজাই এই ক্ষেত্রে আমাদের মানগুলি কেন্দ্রিকে পঞ্জীভূত হয়, তাহলে এটা তথ্য ঠিক আছে। সবচেয়ে বেশি বার উপস্থিত মান, হ্যাঁ প্রচুরক তো এটারই বলি, যে মানটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে, মানে গণসংখ্যা যেই ঘরে সবচেয়ে বেশি থাকে ওটার আমরা কি বলি? প্রচুরক বলি নাকি? তো এই কারণে আমাদের এই তথ্যটা ঠিক আছে। 3 নাম্বার, সর্বক্ষেত্রে অনন্য না হতে পারে। অনন্য না হওয়া বুঝাইছে প্রচুরক একাধিক হইতে পারে। এমন অঙ্ক কিন্তু তুমি করছো যে এখানে প্রচুরক একাধিক আছে, মানে একটার বেশি আছে, কোনো একটা মান 3 বার আছে, এরকম 2-3টা মান 3 বার করে আছে, ওই ক্ষেত্রেই বুঝেছে প্রচুরক অনন্য, মানে একের অধিক আছে। অনন্য দিয়ে একটাই বোঝায়, মাঝে মধ্যে এটা একটাই হয়, আবার মাঝে মধ্যে একের বেশিও হয়। তাহলে তথ্য আমাদের এটাও ঠিক আছে। অ্যান্সার তাহলে কই হইব? ঘ নাম্বার। এবার এখানে একটা উদ্দীপক দিয়ে দিছি, এই অনুসারে আমাদের অ্যান্সার করতে হইব। শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের 10 দিনের তাপমাত্রা সেলসিয়াসে পরিসংখ্যান হলো 10, 9, 8, অনেকগুলি লিখছে, 6 আর 8-এর উত্তর দিতে হইব। উপরের সংখ্যাসূচক উপাত্তের প্রচুরক কোনটি? একটু খেয়াল করো কোন সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণে আছে। এখানে 10 একবারই আছে, 9 একবারই, 8 একবারই, 6 রিপিট হয় নাই, 11 রিপিট হয় নাই, 12 রিপিট হয় নাই, 7 হয় নাই, 13 হয় নাই, 14, 5 কেউই হয় নাই। এইখানে কেউই রিপিট হয় নাই, তাহলে এখানে কোনো প্রচুরকই নেই। এখানে কোনো প্রচুরক নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে? প্রচুরক নেই। পরেরটা, উপরের সংখ্যাসূচক উপাত্তের গড় তাপমাত্রা কোনটি? গড় নির্ণয়ের নিয়ম কিন্তু একদম সিম্পল। এই সবকটার যোগ করবা, এখানে কয়টা মান আছে? 10টা, এই যে বইলে এসে 10 দিন, এই সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিবা। মোট কয়টা উপাদান আছে তাদের যোগ করবা, যোগ করে জাস্ট 10 দ্বারা কি দিয়ে দেবো? আমরা ভাগ দিয়ে দেবো। তো একটু দেখি কত এগুলোর যোগ করলে। যোগ করে এখানটাতে রেজাল্ট পাওয়া গেছে আমাদের 95। এখানে যোগ করে সবগুলোর যোগ করে রেজাল্ট কত পেয়েছি? 95। আর ঘর আছে কয়টা, বা আমাদের মান আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো 95-রে যদি আমি 10 দ্বারা ভাগ করি অবশ্যই রেজাল্ট বেরোবে 9.5। তাহলে আমাদের অ্যান্সার কত? 9.5। কত নাম্বারে আছে? গ নাম্বারে। শেষ, পরেরটা, উপাত্ত সমূহের মধ্যক কোনটি? মধ্যকের জন্য আমাদের যেই কাজটা করতে হইব, এই মানগুলির প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেবো, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। তো আমরা ছোট থেকে বড় আকারে সাজাই। সবচেয়ে ছোট মান এখানে কত? সবচেয়ে ছোট মান আছে 5, তারপরে আছে 6, তারপরে দেখা পাওয়া গেল 7, এরপরে কত আছে? 8 আছে, 9 আছে, 10, 11, 12, 13, 14, 11, 12, 13, 14, তারপরে কত আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। হ্যাঁ হয়েছে। এখানে আমাদের জোড় সংখ্যা পাওয়া গেছে, মানে আমাদের উপাত্তের সংখ্যা কত? জোড় সংখ্যক। জোড় সংখ্যক হইলে জাস্ট তুমি ওই সংখ্যাটারে 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে কী করবা? ভাগ করবা। 10-এর 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 5। তাহলে তুমি 5 নাম্বার পদটা নাও আর 6 নাম্বার পদটা নাও। কি বলছি? এখানে আমি জোড় সংখ্যক পাইছি, উপাত্ত সংখ্যা 10টা পাইছি। উপাত্ত সংখ্যা কয়টা? 10টা। তাহলে তুমি 10-এরে 2 দ্বারা ভাগ করো, 5 পাইছো না? এখান থেকে খুঁজে 5 নাম্বার পদ বের করো, 1 2 3 4 5। আর এর পরের পদটা নাও, 5 নাম্বারটাও নাও, তার পরেরটাও নাও। তাহলে কত হইলো? 9 আর 10 যোগ করলে 19 হইলো। এই 19টা তুমি 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। তো 19 2 দ্বারা ভাগ করি কত হইব? 9 দোকানে 18, তাহলে 9.5। এটার অ্যান্সার হইব 9.5। 9.5 কই আছে আমাদের? 9.5 আছে ক নাম্বারে। শেষ। এবার 9 নাম্বারে অনেক বাংলা কথা দিয়েছে, কিন্তু আসলে এটা সবচেয়ে ইজি। সারণীভুক্ত শ্রেণী বিন্যস্ত উপাত্তের সংখ্যা n, মানে গণসংখ্যা যেই মানগুলি পেয়েছে এটা n সংখ্যক আছে। মধ্যক শ্রেণীর নিম্নসীমা l, যেটা আমরা মধ্যক শ্রেণী বের করছি, মানে মধ্যমান করার সময় আমি যেভাবে মধ্যক শ্রেণীটা বের করি ওইখান থেকে আমি মধ্যক শ্রেণীর ছোট মানটা নিম্নসীমা l পাইছি। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী ক্রমযুক্ত গণসংখ্যা, এটা আমরা fc দ্বারা প্রকাশ করি, লিখছি। এবং মধ্যক শ্রেণীর গণসংখ্যা fm হলে আর শ্রেণীব্যক্তি h হলে তথ্যের আলোকে মধ্যক নির্ণয়ের সূত্র কি?
সব বাদ, তুমি কি মধ্যক নির্ণয়ের সূত্র পারো? এই অধ্যায় যেহেতু করতেছে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। মধ্যক নির্ণয়ের সূত্রটা কি? মধ্যক নির্ণয়ের সূত্র L প্লাস ব্রেকেট n/2 মাইনাসের FC ইন্টু H/FM। এটাই তো, তুমি খালি খুঁজে ওটা লেখা দাও। এটাতে কোনটাতে আছে? L প্লাসের n/2 মাইনাসের FC ইন্টু H/FM, এই যে ক নম্বরই আছে। এটা হয় নাই কেন? এখানে দোনো জায়গাতে FM দিয়ে রাখছে, এই জন্য এটা বাদ গেছে। তারপরে এখানটাতে মাইনাস দিয়ে রাখছে, এই জন্য বাদ গেছে। এখানে কি দিয়ে রাখছে? মাইনাস, এই জন্য বাদ গেছে। তো সঠিক উত্তর ক নাম্বার। বুঝতে পারছি, খুবই সিম্পল একটা ক্লাস ছিল। আজকে আমরা MCQর ক্লাসটা করলাম। সামনের ক্লাসে এর পরবর্তী অনুশীলনী যে সমাধানগুলি আছে এগুলোর দেখা পাইবা।